আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা যখন বাংলাদেশ সরকার করছে, তখন ভারতীয় একটি গণমাধ্যম নিউ দিল্লি পোস্ট তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনটাতে ভয়ঙ্কর সব তথ্য উঠে এসেছে। নিউ দিল্লি পোস্টে সেখানে এম.এ. হুসাইন এই প্রতিবেদনটা লিখেছেন। তিনি এই প্রতিবেদনে দাবি করেছেন যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা শেখ হাসিনাকে মারার পরিকল্পনা হচ্ছে এবং বাংলাদেশের একটি বাহিনীর বহিষ্কৃত একজন ক্যাডেট এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন, ভারতে অবস্থান করছেন তিনি অবৈধভাবে। তার অবস্থান, তার কার্যক্রম, সেই ব্যাপারগুলোতে মনোযোগ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এবং এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একাধিক ইসলামপন্থী দলের এই ত্রিভুজ সমীকরণে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং এর পেছনে একটা বড় চক্রান্ত রয়েছে। ভারতে দিল্লিতে শেখ হাসিনাকে 5 স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে, এরকম বক্তব্য আমরা বিভিন্ন সময় ভারতীয় কর্তৃপক্ষের ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে মূলত জেনেছি। সেই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে শেখ হাসিনার সঙ্গে দেখা করা, শেখ হাসিনার সঙ্গে কথা বলার ঘটনাও এই ব্যক্তি, যে ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে, তিনি করেছেন। এবং তার মিশন শেখ হাসিনাকে মারা, ভারতকে বিপদে ফেলা, এরকম তথ্যই দিচ্ছে নিউ দিল্লি পোস্টের এই প্রতিবেদন। ভয়ঙ্কর সেই প্রতিবেদন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নিউ দিল্লি পোস্টের কথা। তারা একটা বিশাল প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদন আমরা দেখছি যে 3 পৃষ্ঠার এই প্রতিবেদন, সেখানে ভয়ঙ্কর সব চিত্র উঠে এসেছে। তাদের প্রতিবেদনের প্রথম পৃষ্ঠাটা দেখে নিন। সেখানে তারা এক্সক্লুসিভ ডেথ প্লট স্ট্রকস হাসিনাজ, এম.এ. হুসাইন এই লেখাটা লিখেছেন। এরপরে আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন এই অভিযানে, যে অভিযানটা যে করছে, যে পরিচালনা করছে, তার নাম জিম এবং তার স্ত্রী, তাদের পাসপোর্ট তাদের এনআইডি সহ এখানে দেয়া হয়েছে দ্বিতীয় পৃষ্ঠায়। তৃতীয় পৃষ্ঠায় পাসপোর্ট সহ ছাপিয়ে দেয়া হয়েছে এই কর্মকাণ্ড যিনি করছেন তার। এই বিশাল প্রতিবেদনে মূল কথা যেটা বলা হচ্ছে, সেটাতে যদি আমরা একটু দৃষ্টি দিই, তাহলে বলা হচ্ছে যে হাসিনাকে ঘিরে একচেটিয়া হত্যা ষড়যন্ত্র। তুর্কি গুপ্তচর সংস্থা ভারতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একটি গোপন নেটওয়ার্ক চালাচ্ছে। তুর্কি থেকে এটা পরিচালনা করা হচ্ছে, পাকিস্তানের সহায়তা আছে এখানে, এবং বাংলাদেশের এক বা একাধিক ইসলামপন্থী সংগঠনের, রাজনৈতিক দলের এর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, এরকম ভয়ঙ্কর তথ্য তারা দিচ্ছে। এখানে বলছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযানের অস্তিত্বের ইঙ্গিত দিয়ে গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা MIT ভারতে সক্রিয় রয়েছে এবং এই কথিত অভিযানটি সক্রিয়ভাবে চালাচ্ছে। আমাদের সূত্র জানিয়েছে এই কাজটি বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় কাজ করছেন বলে সন্দেহ করা হচ্ছে ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিককে, যার নাম জিম। এর এই জিমের কথা কি বলছে? এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি হলেন মোহাম্মদ জুবাইদ জিম, একজন বাংলাদেশি পাসপোর্টধারী, যিনি অভিযোগ অনুযায়ী 2025 সালের 6 জানুয়ারি মেয়াদোত্তীর্ণ একটি বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন এবং তারপর থেকে আইনি মর্যাদা ছাড়াই, অর্থাৎ বেআইনিভাবে ভারতে অবস্থান করছেন। তার ভিসার মেয়াদ পার হয়ে গেছে। ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও সে ভারতে অবস্থান করছে। সূত্রগুলো দাবি করে যে জিম শেখ হাসিনার কাছে নিজেকে একজন প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেন, এমনকি মিথ্যা
পরিচয়ে নিজেকে শেখ হাসিনার কাছে উপস্থাপন করে নানা কর্মকাণ্ড করছেন, এরকম তথ্য এই নিউজে দাবি করা হচ্ছে। এই দাবি যখন করা হচ্ছে তখন বলা হচ্ছে যে এই জিম একটা বাহিনীর, বাংলাদেশের একটা বাহিনীর, সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বাহিনীর বহিষ্কৃত ক্যাডেট, তাকে বাহিনী থেকে তার অপকর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাহলে কি ব্যাপারটা এরকম যে বাংলাদেশের বিভিন্ন বাহিনী থেকে যারা বিভিন্ন অপকর্ম করে বহিষ্কৃত হয়েছেন তারাই দেশে বিদেশে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন? এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ। এবং এই জিম মাঝে মাঝে নিজেকে নাকি সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনীর অমুক তমুক, গোয়েন্দা সংস্থার অমুক, এরকম ভাবেও ভারতে পরিচয় দিয়েছেন। সেনাবাহিনীর একজন মেজর, এইসব পরিচয় দিয়ে তিনি সেখানে কাজ করার চেষ্টা করেছেন। তিনি ক্যাডেট থাকাকালীন বাংলাদেশ, এখানে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী থেকে বহিষ্কার হয়েছিলেন এবং তার এমন কোনো দাপ্তরিক পরিচয় নেই। তদন্তকারী সূত্রগুলো আরও দাবি করেছে যে জিমের স্ত্রীর মাধ্যমে তুর্কি গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যোগাযোগ স্থাপিত হয়েছিল। তার স্ত্রী গত বছর একাধিকবার তুরস্কে গিয়েছিলেন, যার মধ্যে সেপ্টেম্বরের একটি সফরও ছিল। গত বছর সেপ্টেম্বরেও তার স্ত্রী তুরস্ক সফর করেছেন। অভিযোগ রয়েছে এই সফরগুলোর সময় এমআইটির সঙ্গে, অর্থাৎ তুরস্কের যে গোয়েন্দা সংস্থা, এমআইটির সঙ্গে যুক্ত কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করে এবং সংবেদনশীল তথ্য প্রবাহে সহায়তা করার দায়িত্ব দেয়। এরপর থেকে জিম শেখ হাসিনা সম্পর্কিত গোপনীয় তথ্য সংগ্রহ ও প্রেরণে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে, যার মধ্যে তার ব্যক্তিগত যোগাযোগ ও পরিচিতি থেকে শুরু করে ভারতে তার বর্তমান অবস্থান সম্পর্কিত তথ্যও ছিল। এই অভিযোগগুলো সাধারণ নজরদারির বাইরে একটি বৃহত্তর গোয়েন্দা উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলোর মতে জিমকে দেওয়া কথিত মিশনগুলোর মধ্যে একটি হলো এমন পরিস্থিতি তৈরি করা যা শেখ হাসিনার নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এবং একই সাথে তাকে রক্ষা করতে কোনো সম্ভাব্য ব্যর্থতার জন্য ভারতের উপরে দোষ চাপানো যায়। খুবই পরিষ্কার, শেখ হাসিনাকে মারার যে প্ল্যান, সেই প্ল্যান, শেখ হাসিনাকে বিপদে ফেরার যে প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। একটা হচ্ছে যে মারা, আর একটা হচ্ছে এই মারার ফলে ভারতের উপরে দোষ চাপানো যে ভারত তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানকে, ভারতের নিরাপত্তা ব্যবস্থার অবস্থানকে বিতর্কিত করা, এই দুটা প্রধান মিশন। প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের নিয়ে এবং বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জনের তথ্য চুরি করা, এই কাজগুলোও জিম অনলাইনে করছে এবং অনলাইনে ব্ল্যাকমেলের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনাও ঘটাচ্ছে। সেখানে একটা বড় অর্থ সংগ্রহের প্রয়োজন, তার প্রয়োজন, সেই অর্থটা বিভিন্ন ব্ল্যাকমেলিং এর ওয়ে ব্যবহার করে সে অর্থ ব্যবহার করছে। এর মাঝে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে জিম এক মহিলাকে, সাইমা ওয়াজেদের মেয়ে বলে, আফ্রিকান এক মহিলাকে সাইমা ওয়াজেদের মেয়ে বলে প্রতারণাও করেছে এবং সেটা নিয়েও একটা কেলেঙ্কারি করেছে। সেটা নিয়ে সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনা পরিবারকে বিতর্কিত করার চেষ্টা করেছে। আদতে যে নারীর ছবি দিয়ে এই বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে, আফ্রিকান এক নারীর, সেই তথ্য পরবর্তীতে প্রকাশিত হয়ে গেছে যে এই কাজটা গোপন আইডি কিংবা পরিচয় গোপন করে এই কাজগুলো যে করেছে সে আসলে প্রকৃত ওই জিমই এই কাজ করেছে এবং এই কাজের মাধ্যমে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, তাদের পরিবারের সম্মানহানি এবং তাদের কাছ থেকে স্বার্থ উদ্ধার করা একটা বড় পরিকল্পনা ছিল। তুরস্ক পাকিস্তান আতাতটি পরিধিকে যথেষ্ট প্রসারিত করছে। এটি তুর্কি গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই এবং বাংলাদেশের ঐতিহাসিক শিকড় থাকা ইসলামপন্থী নেটওয়ার্কগুলোকে জড়িত করে একটি জোট গড়ে তুলেছে। ভয়ঙ্কর তথ্য বলছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানি আইএসআই, এমটিআই, আইএসআই এবং বাংলাদেশের ইসলামপন্থী জঙ্গি যে গোষ্ঠীরা রয়েছে তারা এর সঙ্গে জড়িত রয়েছে। এই দাবির সম্পূর্ণ মাত্রা গ্রহণ করা হোক বা সতর্কতার সাথে বিবেচনা করা হোক, এই অন্তর্নিহিত গতি প্রকৃতি উপেক্ষা করা কঠিন। গত এক দশকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সম্পৃক্ততা আরো গভীরভাবে বেড়েছে, এই ইঙ্গিত এখানে দেয়া হচ্ছে। বিষয়টি শুধুমাত্র কূটনৈতিক না,
মানে কিংবা বাণিজ্যিক না, এটি রাজনৈতিক আদর্শগত এবং কখনো কখনো গোপন উদ্দেশ্য সম্পর্কিত প্রভাব বিস্তারের বিষয়। ঐতিহাসিক প্রেক্ষাপটটি খুব গুরুত্বপূর্ণ এখানে এই রিপোর্টে বলা হচ্ছে 1971 সালের সেই ভয়াবহতা থেকে শুরু করে দেশটির রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিতর্কিত ভূমিকা পর্যন্ত বাংলাদেশের নিজস্ব গতিপথ এমন কিছু দুর্বলতা তৈরি করে যা বহিরাগত শক্তিগুলো কাজে লাগাতে পারে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ইসলামপন্থী বিভিন্ন গোষ্ঠী যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে পর্যন্ত তাদের সেই ধারা অব্যাহত রয়েছে। তারা বাংলাদেশকে এখনো স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি কিংবা মেনে নেওয়ার ব্যাপারে তাদের যথেষ্ট অনীহা রয়েছে। তাদের পাকিস্তানি বাহিনীর সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে, যোগসাজশ রয়েছে এবং জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সুতরাং তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের ISI, এই দুই গোষ্ঠীর সঙ্গে মিলে তারা বাংলাদেশের নানা ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে, এই বাস্তবতা এই রিপোর্টে দাবি করা হচ্ছে। ভারতের জন্য এর প্রভাব তাৎক্ষণিক এবং কাঠামোগত। সুশীল সমাজ, প্রবাসী নেটওয়ার্ক এবং রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত গোয়েন্দা অভিযানগুলো প্রচলিত সীমানাকে অস্পষ্ট করে দেয়। অর্থাৎ বলা হচ্ছে যে এখন আর নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র গুলি, বন্দুক কিংবা সীমানা প্রাচীর এগুলোর মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন এই নিরাপত্তা ব্যবস্থা সীমানা পেরিয়ে সাইবার জগতে প্রবেশ করেছে। সেই সাইবার জগৎ দিয়ে সাইবার হামলার মাধ্যমেও একটা বড় ধরনের অরাজকতা তৈরির যে চক্রান্ত তুরস্কের গোয়েন্দা সংস্থা এবং ISI এর ভারতকে কেন্দ্র করে এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে যে ব্যাপারে নেতৃত্ব দেওয়াচ্ছে তারা অন ফিল্ড, এই জিম নামক বাংলাদেশের নাগরিক, যে বাংলাদেশের একটি বাহিনীর বহিষ্কৃত ক্যাডেট, এরকম দাবি করা হচ্ছে নিউ দিল্লি পোস্টের এই প্রতিবেদনে। এই প্রতিবেদন ইতিমধ্যেই গত রাত থেকে এই প্রতিবেদন নিয়ে কথা শুরু হয়েছে। ইতিমধ্যেই একটা বড় সচেতন মহলে একটা বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনাকে মারতে চায় কারা? শেখ হাসিনাকে বাংলাদেশে তো অলরেডি বাংলাদেশের আদালত তার নামে মৃত্যুদণ্ড দিয়েছে। একটা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে, আর এক মামলায় তার আরো একাধিক মামলায় তার জেল হয়েছে, আরো অনেক মামলা রয়েছে, অনেক মামলায় তার মৃত্যুদণ্ড ঘোষণা হতে পারে। এরকম একটা অবস্থায় যদি এই বিচার প্রক্রিয়াগুলো যদি সঠিক হয়ে থাকে, সঠিকভাবে যদি পরিচালনা করা হয়ে থাকে, কিংবা শেখ হাসিনাকে পরবর্তীতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পরেও যদি শেখ হাসিনা আদালতে হেরে যান, তাহলে তো তার উপরে এমনি একটা গজব নেমে এসেছেই। এর বাইরে গিয়ে তাকে ভারতের মাটিতে মারার পরিকল্পনা কেন? এর পেছনে মূল কারণ কি? এর পেছনে কারণ কি এটাই যে এই গোষ্ঠী বাংলাদেশের যে গোষ্ঠী পাকিস্তানি ISI এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার সঙ্গে MTI এর সঙ্গে যোগাযোগ করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তুরস্ককে দিয়ে, পাকিস্তানকে দিয়ে, তারা কি মনে করছে যে এখনো শেখ হাসিনা তাদের জন্য আতঙ্কের ব্যাপার? শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা তাদের জন্য আতঙ্কের ব্যাপার হতে পারে? শেখ হাসিনা বেঁচে থাকলে কি কি করতে পারেন কিংবা তাদের উপরে কি কি দুর্যোগ নেমে আসতে পারে, সেগুলো তার 15-15.5 বছরের শাসন আমলে আমরা দেখেছি। ব্যাপারটা কি এরকম যে শেখ হাসিনা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে যে সোচ্চার অবস্থান এবং বিচারিক আদালতের মাধ্যমে যে অবস্থানগুলো নিয়েছিলেন, প্রকাশ করেছিলেন, জানান দিয়েছিলেন, সেগুলো অনেকের জন্য এখনো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে এবং সেই গোষ্ঠী এখনো মনে করছে যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখলে তিনি যদি কোনোদিন বাংলাদেশে ফেরার সুযোগ পান, তাহলে সেই দিনই তিনি আবারও প্রতিশোধ নেবেন। যে কাজগুলো তার বিরুদ্ধে হয়েছে তার প্রতিশোধ এবার তিনি আরো ভয়ঙ্করভাবে নিতে পারেন। এই কারণে সেফ ওয়ে হচ্ছে শেখ হাসিনাকেই সরিয়ে দেয়া। ব্যাপারটা কি তাই, নাকি অন্য কোনো পরিকল্পনা, নাকি পাকিস্তানি ISI মূলত ভারতে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার পথ হিসেবে শেখ হাসিনাকেই বেছে নিচ্ছে? শেখ হাসিনাকে টার্গেট করায় তাদের একটা বলা যায় যে একটা গুড ওয়ে হিসেবে তারা ভাবছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে
লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, আওয়ামী লীগের রাজনীতি যখন মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, ছাত্রলীগ পুরো দলই নিষিদ্ধ দল, সেরকম একটা পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়া হবে কিনা, তারা রাজনীতি করতে পারবে কিনা, পেশাজীবীদের সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না, আওয়ামী লীগকে তো না, আওয়ামী লীগের যারা অনুসারী তাদেরকে প্রার্থী হতে দেয়া হচ্ছে না, তাদের ভোটাররা ভোট দিতে যাচ্ছে না, এরকম দৃশ্য আমরা দেখছি। এরকম দৃশ্য যখন দেখছি তখন একটা প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী লীগ যদি মানে রাজনৈতিকভাবে ফিরে আসে কিংবা ফিরে আসতে চায়, ধরে নেওয়া যাক যে আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তোলা হলো না, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল তারা রাজনীতিতে প্রত্যাবর্তন করবে, তারা রাজনীতিতে তাদের যে চিরচেনা রূপ সেই রূপটা দেখাবে, তাহলে কি তাদেরকে প্রতিহত করা কিংবা প্রতিরোধ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা বিএনপির কিংবা বিএনপি সরকারের রয়েছে? এই প্রশ্নটা উঠেছে। কিংবা সরকারের বাইরেও বিরোধী দল সহ যারা সবাই রয়েছে তাদের সবার কি আওয়ামী লীগের মানে রাজনীতিকে প্রতিরোধ করার মতো ক্ষমতা রয়েছে? এখন অনেকে ভাবতে পারেন যে এই প্রশ্নটা তো একটা অবান্তর প্রশ্ন। অবান্তর প্রশ্ন কেন? কারণ এই তো কদিন আগে 24-এর 5 আগস্টে আওয়ামী লীগের ভয়াবহ মানে ভরাডুবি হলো, পতন হলো, যে পতনের এগেনেস্টে মানে যে পতন ত্বরান্বিত করলো যারা, তারাই তো এখন সরকারি এবং বিরোধী দলে, তো তারা কেন আওয়ামী লীগের ফিরে আসাটাকে রুখতে পারবে না কিংবা প্রতিরোধ করতে পারবে না কিংবা প্রতিহত করতে পারবে না? সেই প্রশ্ন করাটা একটা অবান্তর প্রশ্ন, একটা মূর্খের মতো প্রশ্ন। এই কথা অনেকে বলতেই পারেন, প্রশ্ন করতেই পারেন। সেই ব্যাখ্যাটা খুঁজবো, সেই কারণটা খুঁজবো, কারণ এই বক্তব্যটা আমার বক্তব্য নয়, এই বক্তব্যটা বিএনপির সাবেক নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য। তিনি সম্প্রতি একটি টক শোতে, আমেরিকার একটি চ্যানেলের টক শোতে এরকম মন্তব্য করে রীতিমতো আকাশ পাতাল কাঁপিয়ে দিয়েছেন। চলুন রুমিন ফারহানা কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইলেন এই বক্তব্যের মাধ্যমে, তার মতামত কি, বাস্তবতা কি, সেগুলো একটু বুঝে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, অনেকেই বলে যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ অনেক বেশি কার্যকর, অনেক বেশি শক্তিশালী। বিরোধী দল হিসেবে বিএনপি অতটা কার্যকর না, শক্তিশালী না, কিংবা অন্য কোনো দলও বিরোধী দল হিসেবে এতটা শক্তিশালী না কিংবা কার্যকর না যতটা আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে কার্যকর এবং শক্তিশালী, যেটা আমরা 2006-এ বিএনপি সরকার পতনের পরে অনেকটা দেখেছি। এই প্রেক্ষিতেই বিবিসি বাংলার সাবেক প্রধান সম্প্রতি মন্তব্য করেছেন যে এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে মানে বরং এটাই দেশের জন্য ভালো যে আওয়ামী লীগ সবসময় যদি বিরোধী দলে থাকতো তাহলে সরকারি দল একটু মানে ইয়ার মধ্যে থাকতো, একটু ভাবনার মধ্যে থাকতো, একটা টেনশনে থাকতো। সরকারি দলকে টেনশনে রাখা, সরকারি দলকে একটা বিপদের মধ্যে রাখা, সরকারি দল যেন ভুল কিছু করতে না পারে সেরকম মানে তটস্থ থাকা এবং রাখার ব্যাপারে আওয়ামী লীগ যথেষ্ট কার্যকর একটা শক্তি। সেই কারণে তিনি বলেছেন যে আওয়ামী লীগ বরং সবসময় বিরোধী দলে থাকলেই ভালো হয়। কথাটা কেন বললাম? কথাটা এই কারণেই বললাম যে আওয়ামী লীগ মানে যে দলটার বয়স প্রায় 80 বছর হতে চলল, ঐতিহ্যবাহী দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বহু লড়াই সংগ্রাম করা দল, এবং মানে আমরা দেখেছি 96-এ তারা যখন ক্ষমতায় আসলো 21 বছর অপেক্ষার পরে কিন্তু তারা ক্ষমতায় এসেছে। এই 21 বছরে আওয়ামী লীগকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, এই কাজগুলো করা যায়নি। আবার বিএনপিও অনেক বড় একটা শক্তি, তারা 17 বছর পর এবার ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্যটা রুমিন ফারহানা করছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে, খুবই গুরুত্বপূর্ণ কথা, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে সেটা ঠেকানোর কোনো পলিটিক্যাল উইজডম, স্ট্রেংথ বা ক্যাপাসিটি বিএনপির নেই। খুবই গুরুত্বপূর্ণ তিনটা শব্দ তিনি ব্যবহার করেছেন। পলিটিক্যাল উইজডম নেই, পলিটিক্যাল স্ট্রেংথ নেই, পলিটিক্যাল ক্যাপাসিটি নেই। অর্থাৎ রাজনৈতিক যে ক্যাপাসিটি কিংবা শক্তি সেটা বিএনপির নেই, যেটা দিয়ে আওয়ামী লীগ যদি মাঠে ফিরতে চায় সেটাকে ঠেকানো যাবে।
বিএনপিরই সাবেক ডাকসাইটে এই নেত্রী যখন এই কথা বলেন, তখন ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে আপনি বাধ্য। বিএনপি কতটা সক্ষম আওয়ামী লীগকে মোকাবেলা করতে পলিটিক্যালি, সেটা একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। আবার ওই যে বিবিসি বাংলা সাবেক প্রধানের কথা বললাম যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে বিরোধী অবস্থানে, সরকার বিরোধী অবস্থানে যখন থাকে তখন অনেক বেশি শক্তিশালী। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, 2024-এর পতনের পরে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থায় কি বলা যায় যে আওয়ামী লীগ ততটা শক্তিশালী, যতটা শক্তিশালী হলে বিএনপি তার ক্যাপাসিটি লেস হয়ে যাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে কিংবা ঠেকাতে? সেই প্রশ্নগুলো আসবে। পাশাপাশি রুমিন ফারহানা চমৎকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বর্তমান সময়কে কেন্দ্র করে বলেছেন। তিনি বলেছেন বর্তমান সংসদ হচ্ছে আমরা আর মামুরা, এই হচ্ছে সংসদ। এর আগে আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে নিয়ে সংসার করেছে, ঠিক তেমনি বিএনপি জামাতকে নিয়ে আমরা আর মামুরা এরকম সংসদই তৈরি করেছে। ভয়ঙ্কর সমালোচনা এটা। তিনি বলছেন যে গঠনমূলক সমালোচনা করার কথা শুনছি, যা আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টিকে নিয়েও বারবার বলা হয়েছে। জাতীয় পার্টি সম্পর্কে বলা হয়েছে জাতীয় পার্টি গঠনমূলক বিরোধী দল হবে, তারা গঠন